জানতে চাই ৩২ নম্বরে ভবন গুঁড়ো করে দেওয়ার বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? ৩২ নম্বর ভবন আসলে গুঁড়িয়ে দেওয়া হয় নাই বোধহয়, আমি ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, হয়েছে ভিতরে উপরে উঠেছে, লোকজন ভাঙার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে ক্লান্ত হয়ে চলে আসছে, এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ বুলডোজার দিয়ে ভাঙলে তো কিছু থাকে না, তো সে ধরনের কিছু দেখিনি আমি, যতটুকু আমি লাইভে যতটুকু দেখেছি বিভিন্ন টিভিতে। পরবর্তীতে ভাঙছে কিনা আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। সর্বশেষ খবর আপনাদের নিউজ রুমে হয়তো বা আছে, বাট ভাঙা হোক বা না হোক, ভাঙার একটা প্রচেষ্টা ওখানে দেখা গেছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। খুলনায় একটি ভবন আওয়ামী লীগ নেতার ভবন বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এই পয়েন্টটাকে আসলে এই যে কাজটা ভাঙার, যে আপনার ভাঙার প্রচেষ্টাটা, এটা আমার কাছে না পছন্দ হয় নাই। আমার কাছে এটা পছন্দ হয় নাই কেন? যেমন আমি একটা সিম্পল কোশ্চেন করি, মানে আমার মানে ভাইয়ের মেয়ে, সে দেখলাম একটা আস্তে আস্তে, আপনি দেখেন আস্তে আস্তে দেখলাম, সে একটা ছোট্ট একটা প্রশ্ন করেছে যে ৩২ নম্বর ভবনটা ভাঙা হলে কি লাভ? ছোট্ট প্রশ্ন করতে কি লাভ? আসলে আমি নিজের মধ্যে ভাবছিলাম কি লাভ। আপনি তো মানে এই ভবনে তো শেখ হাসিনা থাকতেন না, এই ভবন তো শেখ হাসিনার প্রতীক না, এই ভবন হলো কিন্তু ফ্যাসিজমের আইকন তো ছিল এই ভবনটা। এই ভবনে আমরা দেখেছি পূজা করা হতো রীতিমতো। এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল। এবং সেই মিউজিয়ামটা ভাঙলে কি লাভ? বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে। ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি। এটা যদি আপনি ৫ই আগস্টে ভেঙে দিতেন, তখন আপনি বলতে পারতেন একটা মব ছিল, গভর্নমেন্ট ছিল ওটা। ৬ তারিখে ভাঙতেন, গভর্নমেন্ট ছিল ওটা। ৭ তারিখে ভাঙতেন, তাও গভর্নমেন্ট ছিল ওটা। বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা, কেউ ছিল। এখন তো একটা গভর্নমেন্ট আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে, আমি তো এটাকে লিগ্যাল গভর্নমেন্ট বলি। একটা গভর্নমেন্ট যখন থাকে, তখন এটা যখন ভাঙা হয়, গভর্নমেন্ট প্রতিরোধের কোনো চেষ্টা করছে? যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে, সমস্যা তো নাই কোনো। যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে, গভর্নমেন্ট নিজেই ভেঙে দেখ। আর যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে না করে, তাহলে এই যে ভাঙতে গেল, আপনি একটা কথা খেয়াল রেখেন, এই যে ভাঙতে গেল, একদম লোক গেল, এই যাওয়ার কিন্তু ২-৩টা কিন্তু দিক আছে। দিকটাকে এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি, যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হতে পারে, আহত হতে পারে। তো গভর্নমেন্ট এই রিস্কটা নিচ্ছে কেন? এক নম্বর। ২ নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা, এটা কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল। আমার বাসা ওদিকে, আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল, যেতে পারে না কিন্তু এই মবের কারণে, তারপরে তো উল্টা হয়ে তাকে আসতে হয়েছে। তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে। আচ্ছা, ৩ নম্বর যে কথাটা, সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, আপনি ফেরতে পারবেন না। আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কি হয়। এই রিয়াকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়। তো এটাকে আমি মনে করি, এটাতে আর বিপরীত দিকে লাভটা কি? আপনি বলেন আইকন তাহলে আপনি 6 মাস থাকতে দিলেন কেন? তখনও আগুন দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া। আবার এখন কেন 6 মাস পরে? এটা যে প্রতিক্রিয়া করা হচ্ছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন যে পতিত ফ্যাসিস্ট 6 মাস কি যে 6 মাস কি চেতনা ছিল না? উনি একটি ভাষণ দিতে চেয়েছেন, সেই কারণেই একটি ক্ষোভ কাজ করেছে। তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন। আপনারা যদি রাজনীতিতে ফিরতে চায়, বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়, দেখেন এখানে কিন্তু কতগুলি জিনিসগুলো, মানে আমার বিবেচনা, আমি যেভাবে দেখি আর কি, যে ঘটনাগুলো ঘটেছে গত 17 বছর 18 পর 16 বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম, আওয়ামী লীগ বলবো না, আমি বলবো যে গভর্নমেন্ট, শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত। এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে, তারও শাস্তির আওতায় আনা উচিত। এটা আমি মনে করি, আমি পার্সোনালি এটা মনে করি। শেখ হাসিনা তো আনাই উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয়ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে, যদি এটা আপনি বলেন, তাহলে আমি একমত না। কিন্তু আওয়ামী লীগ দলটা তো আদর্শভিত্তিক রাজনীতি করে এসেছে। সেই জায়গায় আওয়ামী লীগের এই আদর্শের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন, যে আদর্শের উপর ভিত্তি করে তারা ফ্যাসিজম কায়েম করেছে, যে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন নাই, যে আদর্শে আমরা আওয়ামী লীগ দলীয়ভাবে তাদের কোনো রেজলিউশন নিয়েছে, গঠনতন্ত্রে পরিবর্তন করেছে যে আমি এটা করলাম না, এটা করবো না বলছে? বলেনি। এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন, তিনি এই কাজগুলি করেছেন। দেখেন আমি একটা কথা বলি, এই যে আমাদের একটা সংবিধান ছিল,
এই সংবিধানে কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন? আছে লেখা? নাই। তো উনি তো নিয়ে গেছে না? তার মানে উনি এই দেশটাকে ওনার দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে, গাইড জোরে করেছে। সংবিধানের জোরে একটা আছে, সংবিধান তাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই, এটার জায়গাটা আছে, অস্বীকার করবো না আমি। কিন্তু উনি তো তাও লেখা নাই, কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব তার কারণে এটা করেছেন। তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ স্বৈরাচারী, আওয়ামী লীগ দলটা, তো দলটাকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করেন না কেন? আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত? আমার মনে করেন আসা যায় না। তো আমি তো আপনার মত জানতে চাইছি। না, আমি এই প্রশ্নটা আমার জন্য অপ্রাসঙ্গিক। আমি যে দলে আমার যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম তখন আওয়ামী লীগের শাসনামল, আওয়ামী লীগ শাসনামলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোন দলে নিষিদ্ধ চাই না। অর্থাৎ আপনি নিষিদ্ধ চান? আমি কোন দলে, এবং আমি হিজবুত তাহরির নিষিদ্ধ করে আমি ওটাও নিষিদ্ধ করার বিপক্ষে। আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। ধন্যবাদ আপনাকে, আবারও আসবো। এবং ডক্টর ইউনূস কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না, উনি স্পষ্ট বলেছেন এটা, উনি চায় না। হান্নানকেও বিভক্তি কিনা, এবং হান্নান মাসুদ যেটা বললেন যে এখানে আহত লীগ বলছে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে, তাহলে আহত যারা হয়েছে, ধরা যাক লীগের লোক হয়েছে, ধরে নিলাম তারা অভ্যুত্থানের চেতনার বাইরে, তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি? তাদের কি করবেন? মেরে ফেলবেন? শোনেন, আপনি যত বড় অপরাধী হন, যেমন একটা ফাঁসির আসামি, একজন ফাঁসির আসামি, তার 3 দিন পরে ফাঁসি হবে। তার যদি হঠাৎ করে পা ভেঙে যায়, এই পা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারা ফাঁসি দিতে পারবেন? পা সুস্থ করবেন, তারপরে ফাঁসি দিবেন। এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন। আপনি বলবেন 2 দিন পরে তোর ফাঁসি হবে, ওর পা সুস্থ করা দরকার নেই, ওইভাবে টাঙ্গাই দাও, পারবেন না আপনি। ও চোর হতে পারে, ও যাই হতে পারে, মানুষ তো এখন পর্যন্ত, তো এখনো মানুষ। তো আমার কথা হলো কি, আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে, রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। কিন্তু এখন যেহেতু আমার রাষ্ট্রের সামর্থ্য কম, সবাইকে পারে না, আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি, একটা অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে, তারা সর্বোচ্চ সুবিধা পাবে। কিন্তু 6 মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয়, সেখানে আহত লীগ থাকুক আর আহত শিবির থাকুক, অথবা আহত বৈষম্য বিরোধী ছাত্রদল থাকুক, না, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে অংশগ্রহণ করে, এই অভ্যুত্থানে তাদেরই তো আপনার চিকিৎসা ঠিকমতো দেওয়া হয়নি। ভাই একটু ঝামেলা আছে, নাহলে তো এই পর্যন্ত আসবে কেন? শখ করে আসছে। আমি দেখলাম হুইল চেয়ার নিয়ে তারা চলে আসছে যমুনার সামনে পর্যন্ত শীতের রাত্রে, ওখানে পিকনিক করতে আসছে। ভাই পিকনিক করতে আসছে, পিকনিক করতে আসে নাই। সংকটটা আছে। ও বললো না একজন মন্ত্রীর কথা যে তার হেডম নাই, বললো ঠিক আছে ভালো কথা। স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস, ওনার সেই যোগ্যতা নাই। আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই, উনি ক্যাপাবল নন আসলে। এটা শুরুর দিন থেকে আমি বলতেছি। এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে, আমি তো নিজে, আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহ ছিল, এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত 15 কি 16 তারিখে। ওই সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করতেছিল যে 7 দিন হয়ে গেল আপনারা কি করতেছেন, এবং যতটুকু চিকিৎসা এখন হচ্ছে এটাই ছাত্রদের দাবির কারণে হচ্ছে, ওনার যোগ্যতার কারণে হচ্ছে না। উনি অযোগ্য, ভদ্রমের অযোগ্য, টোটালি ফেল করছে উনি। তো এই যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতার দায়টা আসলে তাহলে শেষ পর্যন্ত কার উপর যাবে? ডক্টর ইউনূসের উপর যাবে। আজকে থেকে 5 বছর পরে যদি এই সরকার ফেল করে, নূরজাহান বেগমের নাম কেউ মনে রাখবে না, কেউ চিনবে না, কে নূরজাহান বেগম কেউ জানবে না। সবাই জানবে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করছে, সবাই এটা বলবে। এবং এই আহতগুলো থাকবে, এই আহতদের মধ্যে অনেকে আজকে 3 বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই, এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই। ভাই এই দেশেই সব জায়গায় এক জায়গায় আনতে হবে। এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে আহত হয়েছে, যে লোকটা ময়মনসিংহে আহত, ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে। আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন,
বলেন যে এটা হলো আপনার ওই জুলাই অভ্যুত্থানে যারা আহত করার জন্য এই ওয়ার্ডটা করেন না রে ভাই, সমস্যাটা কি? যদি লোক না থাকে তো অন্য লোক ঢুকবে, কিন্তু ওদের অগ্রতা থেকে ওদের ওয়ার্ড করেন না, করতে সমস্যাটা কি? করে নাই কেন? আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কি করতে হবে, কিভাবে করবে। আমি আরেকটা কথা বলে শেষ করি এখানে, কিভাবে করবে। আমি যদি এটাকে বিপ্লব বলি, যে এটা বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ধরলাম, তাহলে এই যে সরকারটা হয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই সরকারের 80% উপদেষ্টা, 80% উপদেষ্টা, তাদের সঙ্গে এই গণ আন্দোলনের, এই অভ্যুত্থানের, এই বিপ্লবের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কেউ একদিনের জন্য চিন্তাও করেন নাই, এটা সব লটারি পাওয়ার মতো উপদেষ্টা হয়েছে। ঠিক এই যে আসদ কামাল আপনি বলছিলেন ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে। আপনি সম্প্রতি একটি আলোচনা আপনি বলেছেন ডক্টর ইউনূসের ফিনান্সিয়াল টাইমসকে দেয়া যে সাক্ষাৎকার, সেটা রেফারেন্স টেনে, যে এই সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন সম্ভব না, বরং ডক্টর ইউনূসের আগামী নির্বাচনে থাকার যোগ্যতা নিয়েই আপনি প্রশ্ন তুলেছেন। ঠিক কি কারণে আপনার এরকম মনে হয়েছে? আমি এটা এখনো তাই মনে করি যে আগামী নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে হওয়া উচিত না, এটা মনে করি। এটা আমি এই কারণে মনে করি যে দেখেন, এই ছাত্র আন্দোলনের আগের থেকে আমরা একটা জিনিস যে সবসময় কিন্তু আমরা আন্দোলন করছিলাম, এই সারা দেশের মানুষ আন্দোলন করছিল, সেটা হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। বাংলাদেশে যত নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কেন এই দাবিটা ছিল? আমরা বলছিলাম এর মূল কনসেপ্টটা কি, যে এমন একটা সরকারের নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজের নির্বাচনে অংশ নেবে না, অথবা নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের জন্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো ধরনের ভূমিকা রাখবে না। এই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। আমরা এর জন্য শুরু থেকে আন্দোলন করছি। তারপরে ছাত্রদের আন্দোলন আসলো, ওই আন্দোলনকে বেগবান করা হলো, সব আন্দোলন একসঙ্গে মিলে গেল এবং জোয়ারের পানিতে স্বৈরাচার ভাইসা গেল। এই হলো ঘটনা প্রবাহ। তো এখন ডক্টর ইউনূস সাহেব ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউতে বলেছেন যে ছাত্রদেরকে উনি রাজনৈতিক দল করতে বলেছেন। ছাত্ররা বরং দ্বিধান্বিত ছিল, আমরা কি রাজনৈতিক দল করতে পারবো, করলে কি আমরা ভোট পাবো, আমাদের তো একটা আসলে পাবো না, এটসেট্রা। উনি আবার ওনাদেরকে বলেছেন যে তোমাদেরকে দেশের সবাই চেনে, একটা চান্স নিয়ে দেখতে। উনি চান্স শব্দটা ইউজ করেছেন, একটা চান্স নিতে অসুবিধাটা কি? তার মানে ছাত্ররা এখন যে রাজনৈতিক দলটা করতে যাচ্ছে, এর পেছনে ডক্টর ইউনূসের প্ররোচনা আছে, ডক্টর ইউনূসের উৎসাহ আছে। উনি চাচ্ছেন এক দল করুক। এখন যদি এই দলটা হয়, তো সেই দলটার প্রতি ওনার এক ধরনের সিম্প্যাথি কাজ করবে না? অবশ্যই করবে, কারণ উনি তো এই দলটাকে করতে বলতেছেন ওদেরকে। তারপরে যদি ওনার উপদেশে যারা আছেন তারা এখানে আসুক বা না আসুক, সেটা নিয়ে আমার কিন্তু আলোচনা নাই। এই দলটার প্রতি উনি একজন সিম্প্যাথি উনি অলরেডি শো করেছেন। তো যে দলের প্রতি উনি সিম্প্যাথি শো করেছেন, যদি সেই দলটা নির্বাচনে অংশ নেয়, তো সেই দলটার প্রতি ওনার যে সিম্প্যাথি আছে এটা পুরো প্রশাসন জানবে, মাঠ পর্যায়ের প্রশাসন জানবে, এবং তারা প্রধান উপদেষ্টাকে খুশি করতে চাইবে, এবং সেখানে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। আপনার কথা একদম পরিষ্কার, কিন্তু আপনি জানেন যে আপনার এই মন্তব্যের জন্য আপনাকে অনেকেই মনে করছে যে আপনি চান আওয়ামী লীগের পুনর্বাসন হোক, এ ধরনের কথাও আসছে। আপনার আওয়ামী লীগের ব্যাপারে এক্স্যাক্ট অবস্থানটা কি? আপনি কি মনে করেন যে বিচারের আগে যে আওয়ামী লীগ অনুতপ্ত না তাদের কাজের জন্য, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত? দেখেন, আমি বলি, আমার বক্তব্য নিয়ে কে কি মনে করে এটা যার যার ব্যাপার। আমি কি মনে করি এটা আমি জানি। আমি যা কিছু বলি আমি আমার হৃদয় থেকে বলি, আমার উপলব্ধি থেকে বলি। আমি কারো খুশি করার জন্য কথা বলি না ভাই, এটা হলো পরিষ্কার আমার অবস্থান। এটা পৃথিবীর যেই হোক না কেন, কাজেই আমি যা বলি আমি আমার যুক্তি দেবো। আমার যুক্তি যদি ভুল হয় প্রমাণ করেন, আমি আপনার যুক্তি মেনে নেব। আমি আগে বলার জন্য সরি বলবো, আমার কোনো আপত্তি নাই। যতক্ষণ পর্যন্ত আপনি আমার যুক্তিটাকে খণ্ডন না করবেন, খণ্ডন না করে বলবেন ও তাহলে তুমি প্রো আওয়ামী লীগ, তাহলে তুমি আওয়ামী লীগের দালাল, বলতে পারেন, এটা আপনার মনে আপনি শান্তি পাবেন। এটা নিয়ে আমি বদার্ড না। এগুলো এক নম্বর কথা। দুই নম্বর হলো আওয়ামী লীগের ব্যাপারে আমার অবস্থান কি। আওয়ামী লীগের ব্যাপারে আমার অবস্থান হলো সরকারের যে অবস্থান আমার তাই অবস্থান, আইনের যে অবস্থান আমি তার অবস্থান। আমি আইনের বাইরে যাব না। একটা আইন, বাংলাদেশে অনেক খারাপ আইন আছে, অনেক খারাপ আইন আছে, কিন্তু আমি খারাপ আইনগুলিকে অপছন্দ করি। কিন্তু গভর্নমেন্টকে পরামর্শ দেওয়ার জায়গা থেকে তো বলতেই পারেন আপনি। আমি আইনগুলিকে অপছন্দ করি কিন্তু অগ্রাহ্য করি না। আমার ফর্মুলা হলো এটা, আপনি যদি পারেন আইনটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করার মাত্র যে আইন আনবেন ওই আইন মানবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা রাখবেন এবং আমাকে অগ্রাহ্য করতে বলবেন, তখন আমি বলবো আপনি ভুল, আমি ঠিক আছি।
তো আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করেছি, কেউ যদি দেখাতে পারে তাহলে আমি বলবো হ্যাঁ আমি অপরাধী। আমার ধারণা কেউ পারবে না, আমি নিশ্চিত। কারণ ছাত্রলীগে মানে আপনার নিষিদ্ধ করাটা আমি পছন্দ করি। এটা কি আপনার মনে হয় ঠিক এই কারণে যে যেহেতু আওয়ামী লীগও বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং এই কারণে এই ধরনের কথা ভাই আওয়ামী লীগ কি বলছে না বলছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, একদমই মাথা ব্যথা নেই। আপনি কি মনে করেন আওয়ামী লীগের পক্ষে আমি যারা বলে আমি আপনাকে বলে যান, আমি ভাই জীবনে কোনোদিন নৌকা মার্কা ভোট দিই নাই, আমি জীবনে কোনোদিন ধানের শীষে ভোট দিই নাই, আমি জীবনে কোনোদিন দাঁড়িপাল্লায় ভোট দিই। বললে ভোট দিছো কিসে? একবার দিয়েছি না মার্কা ভোটে, না ভোট ছিল একবার 2009-এ, তখন আমি না ভোট দিয়েছিলাম একবার। আর বাকিবার আরেকবার দিয়েছিলাম আমার এলাকার একজন লোক, আমার পছন্দের লোক ছিল, উনি দাঁড়াইছিল মই মার্কা, সে আমার বন্ধু হয়, তার মই মার্কাটা ভোট দিয়েছিলাম। বাসর থেকে দাঁড়াইছিল আমার ফ্রেন্ড, তাহলে ভোট দিয়েছিলাম। ভাই জীবনে 2বার ভোট দিছি। আমি কোনো দল করি না, আগামীতেও করবো না। কিন্তু সে আলোচনা পাক, এখন আর বয়স তো নাই, 2 হাজার তো মরার সময় হয়ে গেছে। কিন্তু এখন আওয়ামী লীগের যেটা বলতেছিলেন, আমি আওয়ামী লীগের ব্যাপারে সরকারের যে অবস্থান আমার ঠিক সেই অবস্থান। সরকার যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই যে প্রেস সচিব বলে যে আওয়ামী লীগকে আমরা লিফলেট বিতরণ করতে দেব না, যে করবে তাকে গ্রেফতার করব, প্রেস সচিব বলছে। কিন্তু আমি প্রেস সচিবকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যে গ্রেফতার করবেন কোন আইনে করবেন? আপনার আইনটা কি? আপনি তো সরকারের একজন এমপ্লয়ি, আপনি সরকারের একজন কর্মচারী, আপনি জনগণের চাকর, জনগণের টাকায় চলেন। এই জনগণ হিসেবে আপনাকে প্রশ্ন করতেছি, আপনি তাকে করতে দেবেন না কোন আইনে? গ্রেফতার করবেন কোন আইনে? আইনটা দেখেন না আমার, আপনি আইন দেখেন। এটা তো আওয়ামী ভাষা, এটা তো শেখ হাসিনার ভাষায় আপনি কথা বলতেছেন। শুনেন, আপনি আমাকে সময় দিলে বলতেন এইগুলি করার মাধ্যমে আসলে তারা শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে যাচ্ছে। আপনি ওর কাছে আলোচনা আসেন, পরে আমি বলতেছি এগুলির মাধ্যমে তারা শেখ হাসিনাকে পুনর্বাসিত করতেছে।